হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের তৃতীয় ক্লাস। আজকে আমরা মূলত অষ্টক, দুইয়ের নিয়ম, দ্বিত্ব নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা, ক্যাটায়ন অ্যানায়ন এইসব জিনিস শিখব। বেশিরভাগ জিনিস আমরা আগে থেকেই পারি। আজকের ক্লাসটা অনেক ইজি। খেয়াল করো, প্রথম টপিকটা কি বলছে আমাদের এইখানে? খুবই সহজ, দেখো, অষ্টক ও দুইয়ের নিয়ম, অক্টেট অ্যান্ড ডুয়েট রুলস। আচ্ছা, অক্টেট বা অষ্টক মানে কি? অষ্টকের সাথে কিন্তু আটের একটা সম্পর্ক আছে, তাই না? অষ্টক, আট, আবার দুই মানে তো দুই, বোঝাই যায়। তাহলে অষ্টক নিয়ম দ্বারা বোঝায় যে খেয়াল করো, আমার কথাটা শোনো, যে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন রাখতে চাই, এটাই হইলো অষ্টক নিয়ম। ঠিক আছে? বাট সবার কি তা আছে বলো? সবার কিন্তু তা নাই। কিন্তু কিছু কিছু মৌলের আগে থেকে 8টা ইলেকট্রন থাকে শেষ শক্তি স্তরে। তোমরা কি কেউ বলতে পারো সেই মৌলগুলো কারা, যাদের আগে থেকেই 8টা ইলেকট্রন থাকে? হ্যাঁ, আবার বলো। 18 নং গ্রুপের মৌল। 18 নং গ্রুপের মৌলদেরকে আমরা যেন কি নামে ডাকি? ভেরি গুড, আমরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নামে তাদেরকে ডাকি। খেয়াল করো, এখানে আমি কি বলছি, যে অষ্টক ও দুইয়ের নিয়ম, একদম ওইগুলো বইয়ের লাইন। প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। কেন দেখায়? কারণ ওই যে বললাম, সবাই চায় তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করতে। এখন 8টি ইলেকট্রন আগে থেকে জানি কার আছে? আছে নিষ্ক্রিয় গ্যাসের। এই জন্য বলছে যে প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। শুধুমাত্র একটাই ব্যতিক্রম আছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম কি কি? নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম হইল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। পরবর্তীটা বলো তো। রেডন, তারপরে অর্গানেসন। এইগুলো হলো কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস বা 18 নম্বর গ্রুপের মৌল। ঠিক আছে? এখন এর মধ্যে দেখো, এই যে নিয়ন থেকে শুরু করে অর্গানেসন পর্যন্ত, এই প্রত্যেকটার সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। কিন্তু শুধুমাত্র এই যে দেখো হিলিয়াম, হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন জানো? 8টা কিন্তু থাকে না। হিলিয়ামের ইলেকট্রনই আছে 2টা। তাহলে ওর যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে? 2টা। ঠিক আছে? এই হিলিয়ামের জন্যই কিন্তু দ্বিত্ব নিয়মটা আসছে, আমরা সামনেই দেখবো। আর অন্য সবার জন্য এই যে অষ্টক নিয়ম। খেয়াল করো কি বলছে, যে হিলিয়াম ছাড়া, কি হিলিয়াম, দেখছো, হিলিয়াম ছাড়া বাকি যত নিষ্ক্রিয় গ্যাস আছে সবার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন, দেখো, কেউ কেউ গ্রহণ করে ইলেকট্রন, কেউ গ্রহণ করে, কেউ কেউ ইলেকট্রন ছাইড়া দেয় বা বর্জন করে, আবার কেউ কেউ ইলেকট্রন ভাগাভাগি করে। এই যে ইলেকট্রন গ্রহণ করবে, বর্জন করবে, ভাগাভাগি করবে, এগুলো কোন উদ্দেশ্যে করবে? ওই যে প্রথমেই বলছি, প্রত্যেকটা পরমাণু কি চায়? তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করতে চায়, তাই না? সাপোজ একটা মৌল নিলাম, ওই মৌলের শেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে। এখন বলো, এই মৌলটা কি করতে চাইবে? এই মৌল কি তার যে 3টে ইলেকট্রন আছে সেই 3টে ইলেকট্রনকে ত্যাগ করবে, নাকি 5টা ইলেকট্রন নতুন করে গ্রহণ করবে? বলো তো কোনটা বেশি ইজি? ত্যাগ করাটা বেশি ইজি। তাহলে 3টা ইলেকট্রন কিন্তু সহজেই ত্যাগ করতে পারে, রাদার দেন 5টা নতুন ইলেকট্রন গ্রহণ করার থেকে, তাই তো? তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর একে কি বলে? অষ্টক নিয়ম। তাহলে আশা করি যে অষ্টক নিয়ম কাকে বলে, তোমাদের যদি পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসে সৃজনশীলের কতে, তাহলে তোমরা এটা লিখতে পারবা। নিজে নিজের একটু প্র্যাকটিস করো। অষ্টক নিয়ম কাকে বলে? যে প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো 8টি করে ইলেকট্রন লাভ করতে চায়। উক্ত উদ্দেশ্য অর্জন করার জন্য
কিছু কিছু মৌল ইলেকট্রন দান করে, কেউ কেউ ইলেকট্রন গ্রহণ করে, আবার কেউ কেউ ইলেকট্রন ভাগাভাগি করে, একেই অষ্টক নিয়ম বলে। ঠিক আছে, সুন্দরভাবে লিখতে পারবা। এরপর দেখো কি বলা, যে CH4। আচ্ছা, এই CH4 এটা জানি কোন যৌগের সংকেত, মনে আছে? না, CH4 মানে হইলো মিথেন। CH4 মানে কি? মিথেন। আমি একবার লিখে দিই, তোমরা এর সাথে সাথে লিখে ফেলো আমার সাথে সাথে, ঠিক আছে? CH4 কি? মিথেন। এই মিথেন হলো একটা জৈব যৌগ। আমরা জৈব যৌগের চ্যাপ্টারে এগুলো অনেক বিস্তারিতভাবে শিখবো। এটা হলো কি CH4। এই CH4 হলো এটা ওর রাসায়নিক সংকেত নরমাল, ঠিক আছে, আণবিক সংকেত। আর ওর গাঠনিক সংকেত হলো দেখতে এরকম, মাঝখানে কার্বন থাকে আর চারপাশে 4টা হাইড্রোজেন থাকে। ঠিক আছে, মনে আছে না তোমাদের আণবিক সংকেত গাঠনিক সংকেত? দেখো, তো এই যে CH4 অণুতে এখানে একটা কথা বলা আছে যে কেন্দ্রীয় পরমাণু। কি বলছে? কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণু জিনিসটা কি সেইটা আমি তোমাদেরকে একটু শিখাইতে চাই, যে আসলে কেন্দ্রীয় পরমাণু কি। প্রথমেই হেডিং দাও যে কেন্দ্রীয় পরমাণু। আমাদের মূলত যেটা লাগবে সেটা হলো এই কেন্দ্রীয় পরমাণু চিনতে হবে। ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু চেনার উপায়। যে কোনো একটা যৌগে আমরা যখন সংকেতটা দেখব, সেই সংকেতে যেই পরমাণুর সংখ্যায় সব থেকে কম, যে পরমাণু অল্প আছে, ঠিক আছে, যে পরমাণু কি অল্প অল্প আছে মানে সংখ্যায় কম। একটু আগের যে এক্সাম্পলটা আমরা দেখছি CH4, দেখো তো এই যে CH4, এই যে যৌগটা, এই যৌগের একটা অণুতে কার্বন কয়টা আছে? কার্বনের পরমাণু কয়টা আছে? একটা। আর হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে? 4টা। তাহলে এখানে কম আছে কে? কার্বন। কার্বন মাত্র একটা আছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে কেন্দ্রীয় পরমাণু কি হবে তাইলে? কার্বন। এখন কেন্দ্রীয় পরমাণু চেনার আরো কিছু উপায় আছে, নোট ডাউন করো। যার তড়িৎ ঋণাত্মকতার মান কম, যার কি তড়িৎ ঋণাত্মকতার মান কম। এটা শুধু শুধু মানে আমার লেখা দেখো না, তোমরা নিজেরাও লিখে ফেলো। আরেকটা বৈশিষ্ট্য লাস্ট, এটা দিয়ে মোটামুটি পারা যাবে, যার যোজনী বেশি। তোমাদের যোজনী বা যোজত আমি পড়াইছি না প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের? যার যোজনী বেশি। যোজনী মানে কি? যোজনী মানে হলো কোনো মৌলের একটা পরমাণু অপর একটা মৌলের আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাই হইল যোজনী। এখন যোজনীর আমি কিছু টেকনিক তোমারে শিখাইছিলাম। সাপোজ এই যে CH4, এই CH4 দেখো, এই কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাই বলতে পারো কার্বনের যোজনী কত? যোজনী 4, তাই না? কিছু টেকনিক ছিল যে কোনো একটা পরমাণুর যোজনী কত কিভাবে বুঝবো। আমরা দেখবো যে ওই পরমাণুটা কতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত, তার মানে কার্বনের যোজনী 4। আরেকটা জিনিস ছিল, এই মনে করো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড এই যৌগে কার্বনের যোজনী কত বলতে পারো? না, 2 না, কিন্তু এইদিকেই ভুল হয়েছে। এই দেখো অক্সিজেন, আমরা একটা টেকনিক আছে যে যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত তার দ্বিগুণ হবে যোজনী। ঠিক আছে, যেমন এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। তাহলে এই 2 দুগুণে কত? 4, অর্থাৎ কার্বনের যোজনী 4। এখন অনেকে মনে করতে পারো যে ভাইয়া আমি তো শিখছি যে যেই মৌলের যোজনী অন্যটার পাশে, যেমন কার্বনের যোজনী অক্সিজেনের পাশে হবে আর অক্সিজেনের যোজনী কার্বনের পাশে হবে, তাহলে সেই অনুসারে আপনি অক্সিজেনের পাশে লিখছেন 2, তার মানে তো কার্বনের যোজনী 2 আর অক্সিজেনের যোজনী এইখানে 1। এইটা মনে হইতেছে না তোমাদের? রাসায়নিক সংকেত যখন আমি তোমাদের শিখাইছি রাসায়নিক সংকেত লেখার নিয়ম, সেখানে কিন্তু একটা নিয়ম স্পষ্টভাবেই বলছি যে আমরা কাটাকাটি করতে পারি চাইলে। খেয়াল করো, এই যে কার্বন, এই অক্সিজেন, ঠিক আছে, কার্বনের যোজনী হইল 4, এটা অক্সিজেনের পাশে লিখলাম। আর অক্সিজেনের যোজনী হইল 2, এটা কার্বনের পাশে লিখলাম। দেখো তো এই 2 আর 4
এই দুইটাই যেহেতু জোড় সংখ্যা, এদের কি আমরা একটু লঘিষ্ঠ করতে পারি না? 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 1 তো আর লেখা লাগে না। আর 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এবার কি বুঝতে পারছো কিভাবে কার্বন ডাই অক্সাইডে অ্যাকচুয়ালি কার্বনের যোজনী 4? আচ্ছা ঠিক আছে, তোমাদের মূলত যে লাগবে, এই যে আমি লিখে রাখছি না, যে কেন্দ্রীয় পরমাণু আইডেন্টিফিকেশন করা লাগবে। যে কোনো একটা, সাপোজ H2SO4, এই যৌগটার নাম কি তোমাদের কারো মনে আছে? এর নাম কি? হাইড্রোজেন সালফেট বলতে পারো, অথবা সালফিউরিক অ্যাসিডও বলতে পারো। ঠিক আছে, এখন এই যৌগে দেখো হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেনের পরমাণু 2টা, সালফারের পরমাণু আছে কয়টা? 1টা, আর অক্সিজেনের পরমাণু আছে 4টা। তাহলে বলো তো এই যৌগে কেন্দ্রীয় পরমাণুকে? এই যে বুঝে গেছো, এই যৌগে কিন্তু সালফার হইলো কেন্দ্রীয় পরমাণু, কারণ সালফার অনেক সংখ্যায় কম আছে। আচ্ছা বলো তো মেন যে লিডার, লিডার কি সংখ্যায় বেশি হয় না কম হয়? মেন লিডার কিন্তু সংখ্যায় কম হয়। ঠিক আছে, এই মনে করো নেতা, এই নেতার আশেপাশে কারা থাকে? এরা হলো গিয়ে পাতি নেতা। পাতি নেতা দেখবা যে 20-30 জন, কিন্তু মেইন নেতা হলো একজন। ঠিক আছে, তাহলে মেইন নেতা হলো কি কেন্দ্রীয় পরমাণু। আর নেতার সাধারণত বৈশিষ্ট্য হওয়া উচিত কি? নেতার মধ্যে কোনো খাই স্বভাব থাকা যাবে না। নেতা হবে দানশীল, নেতা সবাই দেবে, আরো নেবে না। এই জন্য বলছে যে নেতার কি তড়িৎ-ঋণাত্মকতার মান কম, এর ইলেকট্রনের প্রতি খাই ভাব নাই। ঠিক আছে, আরো খুবই ভালো একজন মানুষ, সবাই দিতে চায়, এই জন্য ইলেকট্রন নাও। আবার যার কি যোজনী বেশি, দেখো নেতাদের কি অনেক কানেকশন থাকে না, বা অনেক ডান হাত, বাম হাত, অজুহাত, তাই না? অনেক অনেক রকমের হাত থাকে তাদের। তাই যোজনী মানেই কিন্তু হাত। তোমাদের কি মনে আছে প্রথম ক্লাসে আমি বলছি যোজনী মানেই হইলো হাত। তাহলে এই যে সালফার হইলো আমাদের উক্ত যৌগের কেন্দ্রীয় পরমাণু, কারণ সালফারের যোজনী কিন্তু সব থেকে বেশি। এই 3টা পরমাণুর মধ্যে, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেনের মধ্যে, হাইড্রোজেনের যোজনী হইলো 1, অক্সিজেনের যোজনী হইলো 2, আর সালফারের যোজনী কত বলতে পারো? কি বলে? সালফারের যোজনী হলো 6। সালফার অ্যাকচুয়ালি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আমি এগুলো প্রথম 2 ক্লাসে শিখাইছি। সালফার হলো গিয়া 2, 4 আর 6, এই 3টা যোজনী প্রদর্শন করতে পারে। এই যৌগে, এই সালফিউরিক অ্যাসিডে কিন্তু সালফারের যোজনী 6। এটাও কিন্তু আমি নির্ণয় করা তোমাদেরকে শিখাইছি, মনে আছে? আর তড়িৎ-ঋণাত্মকতার মানও কিন্তু কম। এই হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত মনে পড়ে? হাইড্রোজেন হলো 2.1, হ্যাঁ। অক্সিজেনের কত? 3.5, না 3.5, 4 হলো গিয়া ফ্লোরিনের। আর সালফারের কত? সালফার সম্ভবত 2.5। ঠিক আছে, যদিও এইখানে এইখানে যদি দেখো, এইখানে দেখলে হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মানে একদম সব থেকে কম, সালফারের মাঝামাঝি। বাট তাও অ্যাকচুয়ালি আমাদের এই যৌগে কিন্তু কেন্দ্রীয় পরমাণু সালফারই, হাইড্রোজেন না। কেউ আবার বলে হাইড্রোজেন দাগাই দিও না। এই জন্য আমি এখানে 3টা পয়েন্ট লিখছি, শুধুমাত্র একটা পয়েন্ট দিয়ে বিচার করা যাবে না, এই 3টা পয়েন্ট নিয়ে চিন্তা করতে হবে। মেনলি পরমাণু অল্প থাকবে আর যোজনী বেশি হবে। যেমন এখানে দেখো হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের কিন্তু যোজনী মাত্র 1, মনে পড়ে? এগুলো সবই শিখানো, ঠিক আছে, ওই প্রথম 2টা বেসিক ক্লাসে শিখাইছি এই অধ্যায়ের। আমাদের যে কোনো একটা যৌগ দেখলে সেটার কেন্দ্রীয় পরমাণুকে ওইটা আইডেন্টিফিকেশন করা লাগবে। খেয়াল করো, এখন এই যে CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান। এই লাইনটা অনেকেই বোঝে নাই। আচ্ছা আমি বুঝাই, এটা বোঝার জন্য আরেকটা কনসেপ্টের দরকার আছে। ওই কনসেপ্টটা হইলো লুইস ডট স্ট্রাকচার। এটা আমি অলরেডি তোমাদের শিখাইছি, বাট নাম বললাম প্রথমবার। লুইস ডট স্ট্রাকচার, এটা তোমরা অলরেডি পারো, অনেকটা এমন যে তোমরা শিখছো, কিন্তু কি শিখছো সেইটাই বোঝো না। কি শিখছো হইলে গিয়ে লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার দিয়ে আমরা কি করব, তাই না? প্রশ্ন, যে কোনো একটা মৌল আমরা যখন মনে করো আঁকি, সাপোজ ক্লোরিন আমরা কেমনে আঁকি? এই ভিতরে থাকে নিউক্লিয়াস, তারপরে মনে করো এই হলো গিয়ে আমাদের প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দিই কয়টা? 2টা। তারপর আবার আমরা আঁকি দ্বিতীয় শক্তি স্তর। বলো তো দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দেব?
ক্লোরিনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন দেব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তারপরে আসবে 3 নাম্বার শক্তি স্তর, তাই তো? এই যে আমার আঁকা কি হাত তো ভালো না, একটু বেঁকা বেঁকা হয়েছে, তোমরা এটা আপাতত কনসিডার করো, ঠিক আছে? এই মনে করো একটা গোল। এই তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে ক্লোরিনের ক্ষেত্রে? 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাইতেছি এখানে ছবিটা আঁকতে তোমার অনেক বেশি সময় লাগছে ক্লোরিন, বাট আমরা আসলে এত সময় নিয়ে আঁকতে পারবো না, সেই জন্য একটা শর্টকাট আমরা ইউজ করব। তুমি চিন্তা করো কেমন হইতো যদি আমরা ভিতরের দুটো শক্তিস্তর না আঁকতাম, আমরা শুধুমাত্র মনে করো ভিতরে লিখলাম কি ক্লোরিন, আর এর যে যোজ্যতা শক্তিস্তর আছে বা সব থেকে বাইরের যে শক্তিস্তরটা আছে সেই শক্তিস্তরের ইলেকট্রনটা জাস্ট আঁকতাম, তাইলে কি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যেত, তাই না? যেমন দেখো ক্লোরিনের 3 নাম্বার যে অথবা সব থেকে বাইরের যে শক্তিস্তর, মানে যে যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তাহলে আমি 7টা ইলেকট্রন আঁকবো। ইলেকট্রন কিভাবে আঁকবো? ডট আর ক্রসের মাধ্যমে আঁকবো। এই হলো গিয়ে ডট, এগুলো হলো গিয়া ক্রস, যে কোনো একটা ইউজ করবো। মনে করো শুধুমাত্র ডটের মাধ্যমে আঁকতেছি, এই একটা ডট 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই যে আমি চিত্রটা আঁকছি না, এইটা হলো গিয়ে ক্লোরিনের লুইস ডট গঠন, বুঝতে পারছো? তাহলে এইটা দেখো, এইটা এর আঁকতে কতখানি সময় লাগে, বাট এইটা আঁকতে কিন্তু অনেক কম সময় লাগে। যদিও আমি তোমাদের বয়সে থাকতে এই জিনিসগুলো বুঝতাম না, এই লুইস ডট স্ট্রাকচার আমার মাথার উপর দিয়ে চলে যেত, আমি মানে ভাবতাম সত্যি কি করে, কিছুই বুঝতাম না। বাট এখন তো বুঝি আসলে এই জিনিসটা কত সহজ ছিল। এখন লুইস ডট স্ট্রাকচারের সাহায্যে আমরা যে কোনো একটা মৌল বা যৌগ অনেক সহজেই আইকে ফেলাইতে পারবো। সাপোজ আমি যদি তোমারে বলি CH4 বা মিথেনের ছবিটা আঁকতে, মিথেনের ছবিটা কেমন হবে জানো? এই মনে করো ভিতরে এটা জাস্ট আমি একটা পরমাণুর গঠন দেখাইছি তোমারে, এখন আমি একটা অণুর গঠন দেখাবো, ঠিক আছে? সাপোজ হাইড্রোজেন অণু। এই হাইড্রোজেন অণু কিভাবে গঠিত হয় বলো তো? 2টা হাইড্রোজেনের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেনের অণু গঠন করে। এই মনে করো একটা হাইড্রোজেনের পরমাণু, হ্যাঁ, এটা কিভাবে দেখাবা? এই এই গোল করে রাখবা, এই গোল করে রাইকা তারপর এদিকে একটা গোল দেবা না? এত অনেক সময় লাগে। যদিও হাইড্রোজেনের ক্ষেত্রে খুব একটা সময় লাগে না। কি আমরা জাস্ট এই হাইড্রোজেন লিখবো আর এই পাশে মনে করো একটা ডট দিলাম, তো এইটাই মিন করতেছে যে এটা হলো হাইড্রোজেনের ছবি, ঠিক আছে? 2টা হাইড্রোজেন আছে, তাহলে এইখানে মনে করো আরেকটা হাইড্রোজেন। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে করি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এই মনে করো আরেকটা হাইড্রোজেনের পরমাণু, তো এই হাইড্রোজেনেরও তো যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। এই মনে করো সেই ইলেকট্রন। এখন এই 2টা হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসে, এরা উভয় এই পরমাণু মানে এই যে ইলেকট্রনটা দেখতে পাইতেছো না, এই ইলেকট্রনটাকে শেয়ার করে। এই ইলেকট্রনের মধ্যে এক ধরনের বন্ধন কাজ করে ওই সময়, ঠিক আছে? বন্ধনটারে আমরা এইভাবে দেখাইতে পারি, এই মনে করো একটা বন্ধন। দেখো তো এখানে কয়টা বন্ধন গঠন হয়েছে? একটা বন্ধন গঠিত হয়েছে, তাই তো? তাহলে এইটা হলো মোটামুটি বলতে পারো যে হাইড্রোজেনের একটা লুইস ডট গঠন, হাইড্রোজেন অণুর। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আমরা একটু অন্য কোনো ছবি দেখি। আচ্ছা, এটা মুছলাম কেন? এটা থাকা তো জরুরি, দাঁড়াও থাকুক, এটা অন্য একটা ছবি আঁকি। আচ্ছা তোমরাই বলো, যে কোনো একটা অণুর কথা বলো, আমি অণুটা আঁকি। অ্যামোনিয়ার সংকেত মনে আছে তোমাদের? NH3, এটা হলো কি অ্যামোনিয়ার সংকেত, ঠিক আছে? একটা নাইট্রোজেন পরমাণু আর 3টা হাইড্রোজেনের পরমাণু। তো এটা কিভাবে আঁকবো আমরা? এই মনে করো, আচ্ছা বলো তো NH3 এইখানে কেন্দ্রীয় পরমাণু কে? ভেরি গুড, নাইট্রোজেন হলো কেন্দ্রীয় পরমাণু, কারণ সংখ্যায় কম। এই যে নাইট্রোজেন। আচ্ছা, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা জানি কত? 7। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা অনেকটা এরকম না? প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে আর 2 নম্বর শক্তি স্তরে থাকে 5টি ইলেকট্রন। তাহলে এই যে প্রথম যে শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, এইটা আমাদের আঁকা লাগবে না, আমার জাস্ট লাগবে দ্বিতীয় শক্তি স্তরের 5টা ইলেকট্রন। অনেকটা এরকম, দেখো 1টা 2টা 3টা 4টা, এই মনে করো 5টা, ঠিক আছে? এখন দেখো এই যে একটা সিঙ্গেল, এই সিঙ্গেল, বাট ওটা কিন্তু রিলেশনশিপ, এই যে দুইজন কিন্তু কাপল,
তো এখানে আর কিছু করা লাগবে না। কিন্তু এই যে নাইট্রোজেনের 3টা ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় আছে, এরা কি করবে? এরা তো চাইবে যে আমাদেরও একটা বন্ধন দরকার, আমাদেরও সঙ্গী দরকার। সেই সঙ্গী কি দেবে? সেই সঙ্গীর প্রয়োজনটাই মিটাবে হাইড্রোজেন। ঠিক আছে, 3 দিক থেকে 3টা হাইড্রোজেন আসবে। এই মনে করো একটা হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেনটা আবার অন্য কালি দিয়ে দেখাই। এই সেই হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ইলেকট্রন দেখো, এই নাইট্রোজেনের ইলেকট্রনগুলোকে আমরা যেহেতু ডটের মাধ্যমে প্রকাশ করছি, হাইড্রোজেনের ইলেকট্রনকে আমরা ক্রসের মাধ্যমে প্রকাশ করি। এখানেও ক্রসের মাধ্যমে প্রকাশ করা উচিত ছিল। ঠিক আছে, এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, মনে করো এই যে হাইড্রোজেনের তো একটা ইলেকট্রনই থাকে, তাই না? আবার এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের এই যে আরেকটা এই ইলেকট্রন, আর এখান থেকে আরেকটা হাইড্রোজেন আসছে, এই হাইড্রোজেন, এই হইল তার ইলেকট্রন। এখন কি তোমরা গেস করতে পারতেছো কি হবে নেক্সট স্টেপে? দেখো, এই যে সিঙ্গেল ইলেকট্রন ছিল, ও কিন্তু এখন আর সিঙ্গেল নেই, এই হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, এই দুইটি ইলেকট্রন এখন বন্ধন গঠন করবে। আমি তো বন্ধনটা আইকা দেখাই তোমাদেরকে, খেয়াল করো, এই যে একটা বন্ধন, আবার এই আরেকটা বন্ধন, আবার দেখো এই আরেকটা বন্ধন। তাইলে এই ছবিতে মোট কয়টা বন্ধন হয়েছে? আচ্ছা, এই এখন বলো তো, আমি যদি তোমার কিছু প্রশ্ন করি, এরকম প্রশ্ন কিন্তু আমাদের এমসিকিউতে খুব বেশি আসবে। এইখানে এই যে দুইটি ইলেকট্রন দেখতে পাইতেছি আমরা, যারা আগে থেকেই কাপল ছিল, এই দুইটি ইলেকট্রনকে কি বলে জানো? এদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। কি বলে? মুক্ত জোড় ইলেকট্রন। তোমরা নোট করতেছো তো সাথে সাথে? মুক্ত জোড় ইলেকট্রন। আর মুক্ত জোড়ের ইংলিশ হইলো কি, দেখো মুক্ত মানে হইলো আচ্ছা দেখো, মুক্ত জোড় ইলেকট্রনের ইংলিশ হলো গিয়া লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন। তাহলে যদি প্রশ্ন করতো যে এই যে NH3 বা অ্যামোনিয়া অণুতে মুক্তজোড় ইলেকট্রন কতগুলা, তাহলে তোমার অ্যান্সার কি হইতো? এই যে মুক্তজোড় ইলেকট্রন একটি। ঠিক আছে, অথবা যদি জোর না বলতো যে মুক্তভাবে কয়টি ইলেকট্রন আছে, তাহলে আমার অ্যান্সার হইতো 2টি ইলেকট্রন আছে, এই যে এই 2টি ইলেকট্রন মুক্তভাবে আছে। বাট যদি বলে মুক্ত জোর ইলেকট্রন, তাইলে একটি। যদিও আমি অনেক এমসিকিউতে আসলে মানে অপশন নিয়ে ঝামেলা দেখছি, বুঝছো? এটা আমি শিওরলি তোমার নেক্সট ক্লাসে জানাবো না, এই মুক্তজোড় বন্ধন জন্য কিছু কনফিউশন থাকে। আবার এইখানে এই যে দেখো, এই যে বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন আসছে নাইট্রোজেন থেকে, আর একটা ইলেকট্রন আসছে হাইড্রোজেন থেকে। এই ইলেকট্রনগুলোকে আমরা কি বলবো? বন্ধন জোড় ইলেকট্রন। কি বলবো? বন্ধন জোড় ইলেকট্রন। আর এর ইংলিশ নাম হলো বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ধনের ইংলিশ বন্ড, জোড়ের ইংলিশ পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন। কোনো সমস্যা? তাহলে এখানে এই বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? একটা। কিভাবে? এই একটা, এই আরেকটা, এই আরেকটা, মোট কিন্তু 3টা। আর যদি আমি প্রশ্ন করতাম যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কতগুলা, তাইলে অ্যান্সার কি হইতো? না, তাহলে কিন্তু 6টা হবে। যদি বলি বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কতটি, তাহলে দেখো বন্ধনে আবদ্ধ কয়টা? এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, প্রত্যেকটা বন্ধনে 2টি করে ইলেকট্রন, তার মানে মোট ইলেকট্রন 6টা। বাট যদি প্রশ্নের মধ্যে থাকে জোর, প্রশ্নই করছে যে বন্ধন জোর ইলেকট্রন কতটি, মানে তোমাকে জিজ্ঞেস করছে যে এখানে কাপল কয়টা। হ্যাঁ, এই একটা কাপল, এই একটা কাপল, এই একটা কাপল। আচ্ছা, তোমার কি কনফিউশন আছে এখানে? এটা তো বুঝেই দিলাম একটু আগে। তোমার বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, খেয়াল করো, নাইট্রোজেনের এই ইলেকট্রন আর হাইড্রোজেনের এই ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন পরস্পর এই বন্ধনটা গঠন করছে। এই একটা বন্ধন, এই আরেকটা বন্ধন, এই আরেকটা বন্ধন। তাহলে যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে সাহায্য করে, তাদেরকে আমরা বলি বন্ধন জোড় ইলেকট্রন। ঠিক আছে, যে এই 2টা এরা বন্ধন জোড় ইলেকট্রন, এই একটা বন্ধন জোড়, এই একটা বন্ধন জোড়। ঠিক আছে, তাহলে এখানে জোড় আছে কতগুলা বা কাপল আছে কয়টা? এই একটা, এই একটা, এই একটা, মোট কয়টা? 3টা না? তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 3টা। বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 3টা। বাট যদি বলে যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কতগুলা, তাহলে অ্যান্সার কিন্তু হবে কয়টা?
6টা। তো এবার কি পার্থক্যটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর বাকি যে 2টি ইলেকট্রন মানে তোমার বন্ধনে অংশগ্রহণ করে না, এই আগে থেকে জোড় অবস্থায় ছিল, তাদেরকে আমরা কি বলি? মুক্তজোড় ইলেকট্রন অথবা লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এই প্রশ্নে অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? একটি। একটি। কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, আর যদি বলতাম যে মুক্ত ইলেকট্রন কতগুলো, মুক্ত জোন না বললে যদি বলি মুক্ত ইলেকট্রন কতটি ছিল, তাহলে কিন্তু বলতে পারো যে 2টা, তাই না? জি ভাইয়া। এত ঘুরাবে না, চিন্তা করো না। আমরা এই যখন কোশ্চেন সলভ করবো ওই সময় দেখবো অনেকগুলা, গাইড থেকে সলভ করাবো। আচ্ছা, আমি লাস্ট কোথায় ছিলাম জানি বইয়ের, হ্যাঁ এইখানে, বেশি দূর আগাইতেও পাইনি, বাট অনেক কিছুই করাই ফেলাইছি। CH4 এর ছবিটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানের যে কেন্দ্রীয় পরমাণু, এই দেখো কার্বন, এই কার্বন হলো গিয়ে CH4 এর কেন্দ্রীয় পরমাণু। এই কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা জানো? দেখো নর্মাল অবস্থায় কার্বন কেমন ছিল, নর্মাল অবস্থায় কিন্তু কার্বন দেখতে এরকম, এই যে কার্বন, কার্বন ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p2, তার মানে ওর দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু 4টে ইলেকট্রন ছিল, এই একটা, এই 2 নাম্বার, এই 3 নাম্বার, এই 4 নাম্বার। এটা হলো কি নর্মাল একটা কার্বনের পরমাণু। কিন্তু যেহেতু সবাই কি চায়, সবাই চায় তার যোজ্যতা স্তরে 8টা ইলেকট্রন রাখতে, এই কার্বনের আছে 4টা, 4টায় তো কাজ হবে না, আমার লাগবে 8টা। সে কিভাবে করবো? ওখান থেকে মনে করো একজন হাইড্রোজেন উকি দিল যে ভাই আমারও তো লাগবে, এন্ড কি লাগবে দেখো, হাইড্রোজেন উকি দিল, হাইড্রোজেন বলল আচ্ছা দেখ তো মামা আমার একটা ইলেকট্রন আছে, আয় আমরা বন্ধন গঠন করি। এখন কার্বন বলল আরে ভাই তুই তো মাত্র একজন, আমার তো আরো লাগবে, আমার তো 4টা লাগবে, আমার 4টা ছাড়া হবে না। ঠিক আছে, এখন এদিকে আবার আরেকটা হাইড্রোজেন আসলো, বললো মামা আমিও আসি, আমারও একটা আছে। কারণ এদিকে আরেকজন আসলো, আমিও আছি, আরেকজন আসলো এখানে হাইড্রোজেন, সে বললো সেও আছে। তাহলে কি এখন আলটিমেটলি এই কার্বনের এই ইলেকট্রন আর হাইড্রোজেনের এই ইলেকট্রন এর একটা বন্ধন গঠন করলো না? বলো, তো এইভাবে চারদিকে কি 4টা বন্ধন গঠিত হয়েছে না? জি ভাইয়া। তাহলে এখন বলো তো কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কি 4টি ইলেকট্রন আছে, নাকি 4 দুগুণে 8টি ইলেকট্রন হয়ে গেছে? দেখো আমি তোমারে এখনো সমযোজী বন্ধন শিখাই নাই আমরা, তবে আমি আগে প্রত্যেকটা ক্লাসই বলতে গেলে বলছি যে বন্ধন কিন্তু 3 প্রকার, তাই না? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন। এখন এই যে বন্ধনটা গঠিত হয়েছে এটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে হয় কি, আমরা ইলেকট্রনকে শেয়ার করি, ইলেকট্রনকে কেউ দিয়েও দেয় না আবার কেউ গ্রহণও করে না, কি হয়? ইলেকট্রন শেয়ারিং ঘটে। মনে করো, আচ্ছা তুমি এইভাবে চিন্তা করো, তোমার কাছে একটা ডোরেমনের খেলনা আছে, আর তোমার আরেকটা বন্ধু আছে, ওই বন্ধুর কাছে মনে করো আছে একটা ড্রাগন বলজি নাম শুনছো, একটা কার্টুন আছে, সেই কার্টুনে মনে করো একটা খেলনা। এখন তাহলে কি করলা, তোমরা দুইজন মনে করো একসাথে হইয়া এই খেলনা শেয়ার করলা, ঠিক আছে? তুমি ওরে বললাম মামা শোন, তুই ডোরেমনের খেলনা দিয়ে 10 মিনিট খেল, আমি ড্রাগন বলজি দিয়ে খেলি, আবার 10 মিনিট পরে তোর খেলনা আমারে দে, আমার খেলনা আবার তোরে দেবো, এরকম আমরা এক্সচেঞ্জ করে করে খেলবো। ঠিক, এটার মানে কি শেয়ারিং করা হইলো না? জি ভাই। তো এরকম মনে করো কার্বন আর হাইড্রোজেনও ওরা চিন্তা করলো যে মামা আমি আমার ইলেকট্রনটা তোরে দিয়ে দেবো না, আমি কি করব, আমার যে ইলেকট্রনটা আছে আমার কাছে থাকবে, আর তোর যে ইলেকট্রনটা আছে ওটা তোর কাছে থাকবে, কিন্তু আমরা দুজন অনেক কাছাকাছি আসবো। কাছাকাছি আসলে কি হবে, তোর যে ইলেকট্রন, তোর ইলেকট্রন আমার ইলেকট্রন, আবার আমার ইলেকট্রন তোর ইলেকট্রন, এরকম একটা কথা আছে, এটা দুষ্ট একটা কথা। ছোটবেলায় বন্ধু বান্ধব বলতো, আমি জানি না তোমরা কখনো শুনছো কিনা, যে তোর বউ আমার বউ, আমার বউ তোর ভাবি, এরা এই কথাটা কি তোমরা কখনো বলছো? এটা মানে আমাদের অঞ্চলে অনেকে বলতো, জিনিসটা হয়তো তোমরা অনেকে বোঝো না, এবার না বুঝলে বোঝা লাগবে না আর। খেয়াল করো, তাহলে কার্বনের আগে 4টে ইলেকট্রন ছিল, বাট শেয়ার করার ফলে কি হয়েছে, এই ইলেকট্রনও কার্বনের, এই ইলেকট্রনও কার্বনের, এইটাও কার্বনের, এইটাও কার্বনের, এইটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন। আমরা বুঝছি কিভাবে কার্বন নিজের যোজ্যতা স্তরে 8টে ইলেকট্রন অর্জন করলো। জি ভাই। এখন প্রশ্ন, তাই হাইড্রোজেনের কি দোষ করলো? এই হাইড্রোজেন, ওর তো আগে একটা ইলেকট্রন ছিল, কিন্তু এই হাইড্রোজেন পরমাণুটার দিকে তুমি তাকাও, এই হাইড্রোজেন পরমাণু, ওর যেহেতু এখন ইলেকট্রন শেয়ার করছে, তাহলে এই হাইড্রোজেনের কিন্তু 2টি ইলেকট্রন, আবার এই হাইড্রোজেনেরও 2টি ইলেকট্রন, এই হাইড্রোজেনের কয়টা, 2টা, এই হাইড্রোজেনের কয়টা, 2টি ইলেকট্রন, কিন্তু ওদের তো 8টে ইলেকট্রন অর্জন হয় নাই।
কিন্তু এখন তোমার প্রশ্ন করতে পারো, ভাই আপনি তো বললেন সব মৌল নাকি একদম 8টা ইলেকট্রন অর্জন করবে, বাট ওরা তো অর্জন করলো না, তাহলে এখন কেমনে কি? কনফিউশনটা কি তোমাদের মনে এরাইজ হয় নাই? কারণ কি? কারণ এই হাইড্রোজেন বা হিলিয়াম দেখো এরা কিন্তু অষ্টক অ্যাকচুয়ালি মেনটেন করতে পারে না। তুমি বোঝো ওদের মাত্র একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের মাত্র একটা, তাহলে ও কি 7টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে? ও তো পারবে না। ওদের জন্যই তো এই যে দ্বিত্ব নিয়ম আছে বা দুইয়ের নিয়ম আছে। ঠিক আছে, এই হাইড্রোজেন ওরা ওদের সর্বোচ্চ শক্তি স্তরে 2টি ইলেকট্রনই অর্জন করে। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এদিকে খেয়াল করো। এখানে বলছিল যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান। এখন বুঝছো কিভাবে মিথেন অণুতে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান, জি ভাইয়া। আর নর্মাল কার্বনের শেষ স্তরে কয়টি ইলেকট্রন আছে? নর্মাল কার্বন পরো 4টে ইলেকট্রন। ভেরি গুড। তাহলে যেখানে 4টি ইলেকট্রন কার্বনের নিজস্ব, আর বাকি 4টা কোথা থেকে আসছে? এই যে 4টা হাইড্রোজেনের পরমাণু থেকে আসছে। এই যে এখানেও ছবিটা আঁকছি, বাট দেখো এইখানে ছবিটা আঁকতে কত হ্যাসেলের করা লাগছে তাদের। এই প্রথম শক্তি স্তর আঁকছে, তারপরে দ্বিতীয় শক্তি স্তর আঁকছে, কত সময় লাগে না? তার থেকে এই যে লুইস ডট স্ট্রাকচারটা কি সহজ না বলো? জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য শিখাইছি। তো এতটুকু পার্ট একটু নিজেরা রিডিং পড়ে নেবা। তারপর এখানে কিছু কথা, যে অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাগুলো তুমি যদি দূর করতে চাও, তোমার অবশ্যই কি নতুন আর একটা মডেল লাগবে, তাই না? সেই নতুন যে মডেলটা, সেই নতুন মডেলটার নাম হইল দুইয়ের নিয়ম। নাম হইল কি? দুইয়ের নিয়ম। এখন দুইয়ের নিয়ম কি বলে? দুইয়ের নিয়ম হলো গিয়ে অষ্টক নিয়ম থেকেও অধিকতর উপযোগী। আচ্ছা, এখানে একটা মজার বিষয়, তোমাদের মনে আছে 3য় অধ্যায়ে আমরা যখন পরমাণুর মডেল পড়ছিলাম, সেই পরমাণুর মডেল কিন্তু 2জন বিজ্ঞানীর কথা আমাদের বইতে ছিল। কে কে? রাদারফোর্ড আর হলো গিয়ে বোর। একটা প্রশ্ন খুব পাইতাম যে বলতো কোন মডেলটা অধিকতর উপযোগী, মনে পড়ে? যে বোরের পরমাণু মডেল অধিকতর উপযোগী, সেখানে আমরা নিচে ব্যাখ্যা দিতাম, ওই রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দিতাম, আর বোরের পরমাণু মডেলের সাফল্যগুলো দিয়ে দিতাম। এখানে ওই অধিকতর উপযোগী কথাটা পড়ে আমার ওই 3য় অধ্যায়ের কথা মনে পড়ে গেছে। যাই হোক, এখন আমরা যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর তালিকা লিখছি, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, মানে 18 নম্বর গ্রুপ, এদের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন বিদ্যমান, আর দুইটা অথবা 8টা। আচ্ছা বলো তো, এই যে 2টা কার আছে? কোন নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান? একমাত্র হিলিয়াম। হিলিয়াম বাদের নিচে যেগুলো আছে নিয়ন, আর্গন, এদের সবার কয়টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে? 8টা। তেমনই এখানে একটা কথা, এইটাই হলো গিয়ে দুইয়ের নিয়মের সংজ্ঞা। আমাদের যদি পরীক্ষায় আসে যে দুইয়ের নিয়ম কাকে বলে, তাহলে আমরা এক্সাক্ট বই থেকে এই সংজ্ঞাটা দেব। যে অনুগঠনকালে, অনুগঠনের সময় কি হয়? কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে, এইটাই হলো দুইয়ের নিয়ম। ঠিক আছে? আমার কথা হয়তো বা বিশ্বাস হইতেছে না, তোমার প্রমাণ লাগবে। প্রমাণ তোমার এই যে পাশের চিত্রটাই আমি দিছি। এই যে CH4 এর দিকে তাকাও, যখন অণুটা গঠন হয়েছে তখন এই যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরের দিকে তাকাও তো। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কি দেখো? এই একটা জোড়া ইলেকট্রন, এই একটা জোড়া ইলেকট্রন, এই একটা জোড়া ইলেকট্রন, এই একটা জোড়া ইলেকট্রন। তো এখানে কি 4টা জোড়া ইলেকট্রন আছে না বলো? জি ভাইয়া। এইটাই তো বলছে যে অনুগঠনকালে পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে, আর এই নিয়মটাই হইল দুইয়ের নিয়ম। এই যে হাইড্রোজেনের দিকে তাকাও, এই হাইড্রোজেনের দেখো ওর শেষ স্তরে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন, অথবা বলতে পারি যে একটা জোড়া ইলেকট্রন, তাই না? দেখো তো প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একটা করে জোড়া ইলেকট্রন আছে কিনা? জি ভাইয়া। মানে দুইয়ের নিয়ম কিন্তু ফুলফিল করছে। শেষ। এই পার্টটা আসলে বইতে অনেক সুন্দর করে লেখা ছিল, এই জন্য বই থেকে দেখাইছি। ইভেন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই মানে 5ম অধ্যায়তে বইতে অনেক সুন্দর করে লেখা, যেটা 4র্থ অধ্যায় কিছু অংশে মিসিং ছিল। 4র্থ অধ্যায়ের কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম মানে বইতে খুব একটা সুন্দর করে কিছু দেওয়া নাই, খুবই শর্টকাটে কাম সারছে, কিন্তু 5ম অধ্যায় বইতে অনেক সুন্দরভাবে লেখা আছে, যদিও কিছু কিছু জিনিস মিসিং আছে। দেখো আমাদের এই যে বেরিলিয়াম ক্লোরাইড একটা মৌল এখানে দেওয়া, বেরিলিয়াম ক্লোরাইড অণুর, আচ্ছা এর ব্যাকগ্রাউন্ডটাকে কালো করি। বেরিলিয়াম ক্লোরাইড অণুর কেন্দ্রীয় পরমাণু হইল বেরিলিয়াম,
এই যে কেন্দ্রীয় পরমাণু যে বেরিলিয়াম, এটা বুঝতে কি তোমাদের এখন কোনো সমস্যা আছে? না। কারণ বেরিলিয়াম সংখ্যায় একটা আছে মাত্র, তো ওই তো কেন্দ্রীয় পরমাণু, একজন নেতা। এখন বেরিলিয়ামের আমরা নর্মাল বেরিলিয়ামের কথা একটু চিন্তা করো তো। নর্মাল বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4, তাই না? তাহলে ওর ইলেকট্রন বিন্যাস কেমন? প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরেও 2টি ইলেকট্রন। তাহলে বেরিলিয়ামের লুইস ডট স্ট্রাকচারটা কেমন হবে বলো তো? ওর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2টা জাস্ট। তো এই একটা, এই মনে করো আরেকটা, এই বেরিলিয়াম। আর এই যে ক্লোরিন আছে কয়টা এখানে? 2টা ক্লোরিন। দেখো আমরা ক্লোরিন রে অন্য একটা কালি দিয়ে আঁকাই, সাদা কালি দিয়ে আঁকি। দেখো এই মনে করো একটা ক্লোরিন, আবার এই আরেকটা ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনের ছবিটা কেমন হবে? ক্লোরিনের কিন্তু সব থেকে বাইরের শক্তিস্তর কত নাম্বার? 3 নাম্বার শক্তিস্তর। আর 3 নাম্বার শক্তিস্তরে কয়টি ইলেকট্রন আছে ক্লোরিনে? অবশ্যই 7টি ইলেকট্রন আছে, যেহেতু 7 নাম্বার গ্রুপের। তাহলে এই যে 7টি ইলেকট্রন এইভাবে আমরা দেবো, একটা, এই মনে করো 2টা, 3, 4, 5, 6, এই হলো আমাদের 7 নাম্বার ইলেকট্রনটা। দেখো 7 নাম্বার ইলেকট্রনটা, এই সিঙ্গেল ইলেকট্রনটা কিন্তু আমরা এই পাশে দিছি কেন? সৌন্দর্যের জন্য জাস্ট। মানে এই যে বুঝাইতেছি যে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন এদের মধ্যে তো বন্ধন গঠিত হইবে, এই জন্য আমরা একটা ক্রস বা এই পাশে আমি সিঙ্গেল ইলেকট্রনটাকে দিছি। ঠিক আছে, ইভেন এই ক্লোরিনের ক্ষেত্রে দেখো, এই বেরিলিয়ামের এই যে ইলেকট্রনটা আমরা দেখতেছি না, এই ইলেকট্রনের সাথে ক্লোরিনের একটা ইলেকট্রনের বন্ধন গঠিত হবে, এই মনে করো বন্ধন। আর ক্লোরিনের 7টি ইলেকট্রনের একটা ইলেকট্রন তো বন্ধন গঠন করবে, আর অপর পাশে বাকি থাকবে কয়টি ইলেকট্রন? 6টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই চিত্রে কোনো সমস্যা আছে বলো? না ভাই। আচ্ছা, জিনিসটা এটারে এইভাবেও আঁকতে পারো, আবার এটারে বাঁকাইয়াও তুমি আঁকতে পারো। ঠিক আছে, আমি বাঁকাই দিই, দাঁড়াও। এই মনে করো বাঁকাইলে আবার বেরিলিয়াম বাঁকাই গেছে, যাক সমস্যা নেই। এভাবে মনে করো তুমি দিতে পারো। এখন এই ছবিতে কি দেখতে পাইতেছি আমি? নর্মাল অবস্থায় বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে নর্মাল অবস্থায়? 2টা। কিন্তু এইখানে দেখো বেরিলিয়ামের সর্বশেষ শক্তি, মানে বেরিলিয়াম ক্লোরাইড যৌগের ক্ষেত্রে বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? এখন কি 2টা আছে? আর এখন কিন্তু 4টা হয়ে গেছে, 2 2 4টা। এই যে তুমি বুঝতে পারছো। এখন আমি তোমার এমসিকিউ জিজ্ঞেস করি, ঠিক আছে, এগুলোই পরীক্ষা আসবে, যে এই যৌগে বলতো ক্লোরিনের মুক্তজোড় ইলেকট্রন কতটি? এই ক্লোরিনের মুক্তজোড় ইলেকট্রন কয়টা? 2টা। এই 2টা না, কি বলো? মুক্তজোড়। এই যে দেখো, এই একটা মুক্তজোড়, এই একটা মুক্তজোড়, এই আর একটা মুক্তজোড়। তাহলে ক্লোরিনে এই যে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? 3টা। বা এই ক্লোরিনের কথা চিন্তা করতেছি। আর যদি বলি বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? এই যে বন্ধনজোড় ইলেকট্রন একটা। বাট যদি বলি যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কতটি? 2টি। আসলে বুঝতে আমাদের একটু ঘটনা হয়েছে, আমি কিন্তু শুধুমাত্র এই পাশের দিকেই তাকাই দিছি, আমাদের কিন্তু 2টা, মানে 2 পাশেই হইতেছে। ঠিক আছে, যদি ওভারঅল এরকম হইতো যে বেরিলিয়াম ক্লোরাইড যৌগে, প্রশ্নটা বুঝছো, প্রশ্ন করতেছি কি, বেরিলিয়াম ক্লোরাইড যৌগে মোট মুক্তজোড় ইলেকট্রন কতটি, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে কি অ্যান্সার 3টা হবে নাকি 6টা হবে? 6টা। তাহলে কিন্তু 6টা হবে। ঠিক আছে, আবার আমি যদি বলি যে বন্ধনজোড় ইলেকট্রন কতটি, তাহলে অ্যান্সার কয়টা হবে? তাইলেও কিন্তু 2টা হবে। আর যদি বলি যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কতটি, তাইলে অ্যান্সার কি হবে? বন্ধনে আবদ্ধ কিন্তু 4টি ইলেকট্রন। আবার যদি বলি যে বন্ধনে আবদ্ধ ক্লোরিনের ইলেকট্রন কতটি, তাইলে বন্ধনে আবদ্ধ, ঠিক আছে, এই যে এখানে মোট 4টে ইলেকট্রন বন্ধনে আবদ্ধ, কিন্তু বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলোর মধ্যে ক্লোরিনের ইলেকট্রন কতটি? 2টি না? 2টি। ঠিক আছে, মানে তোমায় অনেকভাবে ঘুরাই তারা চাইলে প্রশ্ন করতে পারে। এখানে কোনো সমস্যা আছে আর? না। আচ্ছা ঠিক আছে, নেক্সট যে যৌগটা, আচ্ছা সত্য কথা বলো, মিথ্যা বলো না, সমস্যা নাই তো কোনো? না। আচ্ছা ঠিক আছে, এই যে BF3, ঠিক আছে, এই যৌগটার দিকে তাকাও, বলো তো এখানে কেন্দ্রীয় পরমাণুকে?
বি। বি কি? ফুল নেম বলো। বোরন। বোরন হলো কেন্দ্রীয় পরমাণু। হ্যাঁ, আচ্ছা, কিভাবে বুঝছো? কারণ বোরনের সংখ্যা কম, মাত্র একটা। তার মানে বোরন কেন্দ্রে থাকবে, সেন্টার। ঠিক আছে, ছবিটা আঁকাই, তোমরা নিজেরা আঁকো তো, দেখো আমার সাথে মিলাও। তারপরে BF3 দেখতে কেমন হবে? এই যে মাঝখানে মনে করো বোরন, কেন্দ্রীয় পরমাণু। আর বোরনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয় বলো তো? মোট তো 5টা ইলেকট্রন আছে। প্রথম ওগুলো লাগবে না, তুমি মনে মনে চিন্তা করো, এখন তো একটু বড় হয়ে গেছো। প্রথম শক্তি স্তরে থাকে 2টা, আর দ্বিতীয় শক্তি স্তরে বাকি থাকে 3টে ইলেকট্রন। তাহলে প্রথম শক্তি স্তরের যে 2টে, এগুলো তো আর আমার আঁকা লাগবে না লুইস ডট স্ট্রাকচারে, আমার শুধু লাগবে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, মানে 3টে ইলেকট্রন কিভাবে আঁকবা? এই একটা, এই একটা, এই একটা। এই যে বোরনের আমি যোজ্যত স্তরের 3টে ইলেকট্রন আঁকে ফেলাইছি। আর আছে কয়টা? 3টা ফ্লোরিন, তাই তো? এখন আমরা 3টা ফ্লোরিন আঁকবো। এই যে দেখো ফ্লোরিন। ফ্লোরিনের আবার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 7টা। এগুলারে যেহেতু ডট দিয়ে প্রকাশ করছো, তাহলে এগুলারে ক্রস দিয়ে প্রকাশ করবা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কোনো সমস্যা আছে বলো? তো এইভাবে আরেকটা, যে 3 পাশে 3টা ফ্লোরিন, এই মনে করো আরেকটা ক্রস। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, এখানে আরেকটা ফ্লোরিন, একটা ক্রস। তো এরকম ছবি তোমরা পরীক্ষা হলে আঁকতে পারবা পারবো। যদি বড় প্রশ্নে মানে সৃজনশীলে আসে। এখন বন্ধনটা কিভাবে গঠিত হয়েছে? এই যে মনে করো, এই যে একটা বন্ধন, দেখো এরকমই কিন্তু থাকে বন্ধন। এই একটা বন্ধন, আর এই আরেকটা বন্ধন। ঠিক আছে, তাহলে এবার বলো তো, এই BF3 যৌগে আমার মুক্ত জোর ইলেকট্রন কতটি মোট? 9টি। মুক্ত জোর, হ্যাঁ ঠিক আছে, গুড। আর বন্ধন জোর ইলেকট্রন? 3টি। 3টি। আর যদি বলি বন্ধনে আবদ্ধ মোট ইলেকট্রনের সংখ্যা কতটি? 6টি। ঠিক আছে, তুমি পারছো, ধন্যবাদ। এখন আমরা বইয়ে আবার আসি, বইয়ে কি বলছে? BF3 অণুর কেন্দ্রীয় পরমাণু বোরনের সর্বশেষ শক্তি স্তরে দেখলা 3 জোড়া, অর্থাৎ 6টি ইলেকট্রন বিদ্যমান। এই যে দেখো বোরনের দিকে তাকাও, এই সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা? আগে আগে ছিল 3টা, এখন 3 দুগুণে 6টা, যেহেতু 3টা বন্ধন গঠিত হয়েছে। আর প্রত্যেকটা বন্ধন ইলেকট্রন কয়টা করে থাকে সবসময়? 2টা। আচ্ছা, এই যে CH4 এগুলো তো হয়েই গেছে অলরেডি, যে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে এখন 8টা করে ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা, এগুলো তোমরা পারবা। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, যে পর্যায় সারণীর, এটা বইয়ে অবশ্যই দাগ দেবা, পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলা ভালোভাবে এই অষ্টক আর দ্বয়ের নিয়ম অনুসরণ করে। এটা দিয়ে কিন্তু MCQ আসতে পারে একটা, যে অষ্টক ও দ্বয়ের নিয়ম এগুলো কারা ভালোভাবে অনুসরণ করে 1 থেকে 20 পর্যন্ত। বা এইভাবে অপশন দিতে পারে যে নিচের কোন মৌলটি ঠিকভাবে অষ্টক মেনে চলে না। ওইখানে মনে করো 20-এর বাইরের একটা মৌল দিল, ঠিক আছে, ধরো ভ্যানাডিয়াম দিল অপশনে, আর অন্যান্য অপশন মনে করো 1 থেকে 20-এর মধ্যে 3টা মৌল দিল। এইভাবে যদি আসে, পারবা? পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মানে তোমার কিন্তু বইয়ের মধ্যেই সব আছে, বাট একটু ইনডিরেক্টলি লেখা, ওগুলা মানে নিজেরা খুঁজে খুঁজে বাইর করতে হয়। নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা, এই পার্টটা আমার মনে হয় তোমরা পারো অলরেডি, আমি এতবার বলছি শুরু থেকে। এখানে প্রথমেই নিষ্ক্রিয় গ্যাস যে 7টা আছে, বা এই 18 নম্বর গ্রুপের, সেগুলো একটা তালিকা দিয়েছে। সেই তালিকা দেওয়ার পর ইলেকট্রন বিন্যাস করছে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা আজকে এই 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে একদম সিরিয়াল বাই প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করবা। বই দেখে করবা না কিন্তু, বইয়েও আছে, বাট তোমরা নিজেদের মতো করবা, তারপরে বইয়ের সাথে মিলাবা। ঠিক আছে, দেখো যেমন এইখানে বইতে স্পষ্টভাবে আমরা দেখতে পাইতেছি যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো 1s2। আবার নিয়নেরটাও কেমন? নিয়নেরটা কিন্তু 2s2 2p6। আর্গনেরটা, যেহেতু আর্গন 3 নাম্বার পর্যায়ের, তাহলে যে 3s2 3p6, 4s2 4p6, 5s2 5p6। তোমাদের কি মনে আছে আমি যখন 18 নম্বর গ্রুপ শিখাইছিলাম চতুর্থ অধ্যায় পর্যায় সারণীতে, ওই সময় বলছি যে 18 নম্বর গ্রুপের কমন ইলেকট্রন বিন্যাস এরকম, জি ভাইয়া। NS2 NP6, মনে পড়ে? জি ভাইয়া। আবার 17 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস কেমন? NS2, আবার ভালো NS2 কি NS2 NP5, মনে আছে এগুলা?
জি ভাইয়া। এন মানে কি? এন মানে হলো কি এটা কত নাম্বার পর্যায়ে, বা মানে সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যাটা। যেমন যদি 1 নাম্বার পর্যায়ে, যেমন হিলিয়াম হইলো 1 নাম্বার পর্যায়ে। ও ভালো কথা, হিলিয়াম কিন্তু ব্যতিক্রম, কারণ হিলিয়াম ওই যে বললাম অষ্টক কিন্তু মেনে চলে না। হিলিয়ামের কিন্তু মাত্র 2টা ইলেকট্রন আছে, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু এরকম NH2। কিন্তু হিলিয়াম বাদে নিচের যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে সবাই কিন্তু NH2 NP6। এই যে দেখো, এদিকে তাকাইলেই বুঝতে পারবে 2H2 2P6, এগুলো প্রত্যেকটাতে কিন্তু পি আছে। কিন্তু হিলিয়ামে কি পি আছে? না। নাই। কে হিলিয়াম পি থাকবে কেমনি? হিলিয়াম তো এস ব্লক মৌল, শিখেছি না এগুলা পর্যায় সারণীর সময়, কোনটা কোন ব্লক মৌল। হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল। আর অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলা, এগুলো সবাই কি কেমন মৌল? এরা সবাই পি ব্লক মৌল, কারণ এদের সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা পি উপশক্তি স্তরে প্রবেশ করে। তোমরা কি ভুলে গেছো এগুলা? না। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাসে কি দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন, আর হিলিয়ামের বেলা, আচ্ছা এখানে তোমার রিডিং পড়ে নেও, নতুন আর তেমন কিছু নাই। ওই যে এই কমন কথাবার্তাগুলোই, যে স্থিতিশীল কিভাবে হয়েছে, যে ওদের যেহেতু 8টি ইলেকট্রন আছে মানে অষ্টকপূর্ণ, এর ফলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল অন্যান্য মৌলগুলোর থেকে। আচ্ছা, অধিক স্থিতিশীল মানে কি? মানে এরা আসক্তিহীন বা নিষ্ক্রিয়, এরা অন্য কারোর সাথে আর বিক্রিয়া করবে না। ধরো এখানে একটা নিয়ন তুমি রাখলা, এই মনে করো একটা নিয়ন, এই নিয়নটা এখানে যে তুমি রাখছো, ও মনে করো অন্য কারো প্রতি আকর্ষণ অনুভব করবে না, ও ওর মতো থাকবে, ঠিক আছে? সিগমা বয়, ও কি? সিগমা বয়। ওই লোকে সিগমা বয়, ও কারো ডোন্ট কেয়ার, ঠিক আছে? ও একা থাকতে পছন্দ করে, ওর কারো লাগবে না। এবার বুঝতে পারছো? জি ভাই। তো এই পার্টটা এখানে বইয়ে অনেক সুন্দর করে লেখা, তোমরা নিজেরা প্লিজ এই পার্টটা খুব ভালোভাবে পড়বা, অনেক অনেক সুন্দর করে এখানে লেখা। এর পরবর্তী টপিক হলো রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন কেন গঠন করে এটা তোমরা অলরেডি জানো। কেন? কারণ পর্যায় সারণীর যে যতগুলো মৌল আছে, এই প্রত্যেকটা মৌল কি চায়? সবাই চায় নিষ্ক্রিয় হতে, মানে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অথবা আমরা বলতে পারি সবাই অষ্টক পূরণ করতে চায়, তাই না? সেই অষ্টক পূরণের জন্যই সবাই কি করে? রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। বুঝতে পারছো? জি ভাইয়া। রাসায়নিক বন্ধনে কেন অংশগ্রহণ করে, তো এই কথাগুলো এই বইতে সুন্দরভাবে দেওয়া আছে। যেমন এই যে 2টা হাইড্রোজেনের পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করে, অনুরূপভাবে একটা হাইড্রোজেনের পরমাণু আর একটা ক্লোরিনের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হাইড্রোজেন ক্লোরাইড অণু, এটাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলা যায়, ঠিক আছে? মানে যে দেখো নর্মালে যে হাইড্রোজেন ক্লোরাইড, এই হাইড্রোজেন ক্লোরাইডকে তুমি যখন পানির সাথে মিশাবা, পানির সাথে মিশাইলে এটা HCl এর জলীয় দ্রবণ তৈরি করে, একুয়াস সলিউশন, এটা এইভাবে প্রকাশ করে। এই জিনিসটা কি বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো হাইড্রোজেন আর ক্লোরিন 2টা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইডের একটা অণু গঠন করে। তারপরে পানির অণু কিভাবে গঠিত হয় জানো? পানির সংকেত কি? এটা তো সবাই পারে, H2O। তার মানে এই যে 2টা হাইড্রোজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করে। পারো না এগুলা? এখান থেকে যেটা জানা লাগবে সেটা হলো রাসায়নিক বন্ধন কাকে বলে। বই থেকে লিখবা যে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই রাসায়নিক বন্ধন বলে। অথবা নিজের মতো করে লিখতে পারো যে 2 বা ততোধিক ব্র্যাকেটে লিখবা একই বা ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যেই আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাই রাসায়নিক বন্ধন, ঠিক আছে? মানে ভুল না লেখলেই হইল। তো এইখানে এই পার্টটা নতুন আসলে তেমন কিছুই নাই, অ্যাজ ইউজুয়াল যে সকল কথা আমি শুরু থেকে বলতেছি সেটাই বলা। আচ্ছা দেখে একবার রিডিং পড়ি। প্রত্যেক মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। একই অথবা ভিন্ন মৌলের 2টি পরমাণু অথবা একাধিক পরমাণু হইতে পারে যখন কাছাকাছি অবস্থান করে তখন তারা কি করে? সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সেই ইলেকট্রনকে গ্রহণ করে, বর্জন করে অথবা ভাগাভাগি করে। ভাগাভাগির মাধ্যমে কি করতে চায়? তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়।
এর মাধ্যমে তাদের মধ্যে কি এক ধরনের আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই আকর্ষণটাকেই বলা হয় কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি? এই পাঠ শুরু হওয়ার একদম শুরুতে বললাম না, পরমাণু সমূহ সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা। তো এই কথাটা লিখতে পারবা কিনা? পারবো। এগুলো মানে সমাজ টাইপের পরে এক কথাই বারবার রিপিটেশন হইতেছে, নতুন তেমন কিছু নাই। আর আমরা জানি যে নর্মাল অবস্থায় বা নিরপেক্ষ অবস্থায় যে কোনো একটা মৌলই তুমি নেও না কেন, ওই মৌলের গঠনটা কেমন? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর বাইরে বিভিন্ন শক্তিস্তর বা কক্ষপথগুলোতে কি ঘটতে থাকে জানি? ইলেকট্রন ঘটতে থাকে, তাই তো? আর নিউক্লিয়াস কি কি নিয়ে তৈরি? নিউক্লিয়াস হলো কি প্রোটন আর নিউট্রন নিয়ে তৈরি। আমাদের মনে আছে সব কথা যে প্রোটন কি? প্রোটন কিন্তু পজিটিভ। আর ইলেকট্রন কি? ইলেকট্রন নেগেটিভ। আর নিউট্রন কি? নিউট্রন কিন্তু পজিটিভও না নেগেটিভও না, নিউট্রন হলো গিয়া চার্জ নিরপেক্ষ বা চার্জ শূন্য। আচ্ছা, যে কোনো একটা মৌলের বা নিরপেক্ষ মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকে শক্তি স্তরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। আবার ইলেকট্রন এবং প্রোটনের চার্জ পরস্পরের সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। এর ফলে সামগ্রিকভাবে একটা পরমাণু কি চার্জ শূন্য না? জি ভাইয়া। ধরো সোডিয়াম, এই সোডিয়ামে প্রোটন আছে কয়টা? নর্মাল অবস্থায় প্রোটন তো 11টা, আর ইলেকট্রনও কয়টা থাকবে? 11টা। তাহলে যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। এর ফলে নর্মাল অবস্থায় কিন্তু সোডিয়াম চার্জ নিরপেক্ষ। কিন্তু তুমি চিন্তা করো, আমরা যখন এই যে ইলেকট্রন আর প্রোটন এই দুইটার মধ্যে কোন জিনিসটা আমরা ত্যাগ বা গ্রহণ করতে পারি? ইলেকট্রন। ইলেকট্রন। আমরা কিন্তু প্রোটন কিন্তু ত্যাগও করতে পারি না, আবার গ্রহণও করতে পারি না। এইভাবে মনে রাখবা, যেহেতু প্রোটন ভিতরে থাকে, এই ভিতরের জিনিস সহজে দিতেও পারি না আবার নিতেও পারি না। আমরা এই জন্য বাইরের জিনিস বা ইলেকট্রনটাকে আমরা ত্যাগ বা গ্রহণ করি। ঠিক আছে? এখন তুমি বলে যে সোডিয়াম পরমাণু থেকে যদি আমরা একটি ইলেকট্রনকে সরাইয়ে দিই, তাইলে সোডিয়াম কিসে পরিণত হবে? তাহলে ওটা কিন্তু একটা নিরপেক্ষ মৌল আর থাকবে না। ওইটা যে জিনিসে পরিণত হবে সেই জিনিসটার নামই হইল আয়ন। ঠিক আছে? নিরপেক্ষ মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে তখন সে কিসে পরিণত হয়? আয়নে। হইতে পারে আয়নটা ক্যাটায়ন, আবার হইতে পারে অ্যানায়ন। যেমন যখন ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন ছাইরা দেয় তখন পরিণত হয় ক্যাটায়ন। আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন পরিণত হয় অ্যানায়নে। যেমন এইখানে দেখো যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, যে সোডিয়াম কি করতেছে? কি ত্যাগ করতেছে? ইলেকট্রন। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ কইরা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হইতেছে। তাহলে তুমি আমারে বলো তো, এই সোডিয়াম আয়নে ইলেকট্রন কতগুলো আছে? একটা। কি বলে? দেখো নর্মাল অবস্থায় সোডিয়ামে প্রোটন ছিল 11টা, আর এই সোডিয়াম আয়নেও কিন্তু প্রোটন 11টাই থাকবে, কারণ প্রোটনের দান গ্রহণ কিছুই হয় নাই। এই ইলেকট্রন ত্যাগ হইছে। আগে ছিল 11টা, এখন একটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। তাহলে ইলেকট্রন বাকি আছে কয়টা? 10টা না? জি ভাইয়া সরি। ঠিক আছে, এই সিলি মিস্টেক গুলো করবে না। আবার আমরা যদি চিন্তা করি, এটা মনে করো ক্লোরিন, একটা ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো। ঠিক আছে, ক্লোরিন কি করলো? গ্রহণ করলো কি? ইলেকট্রন। একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয়েছে কিসে? এই যে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। তাহলে নর্মাল অবস্থায় এই ক্লোরিনের প্রোটন কয়টা ছিল? প্রোটন ছিল 17টা। আবার এই যে ক্লোরাইড যে আয়ন, এই ক্লোরাইড আয়নে প্রোটন কয়টা? প্রোটন কিন্তু 17টাই। প্রোটন কিন্তু চেঞ্জ হয় নাই। কিন্তু ইলেকট্রনের কথা চিন্তা করো, অলওয়েজ কিন্তু ইলেকট্রনের সংখ্যাটা চেঞ্জ হয়। নর্মাল অবস্থায় ক্লোরিনের ইলেকট্রন কয়টা ছিল? কিন্তু এই ক্লোরাইড আয়ন ইলেকট্রন এখন কয়টা আছে? ইলেকট্রন কিন্তু 18টা হয়ে গেছে। তাহলে এইবার বুঝতে পারছো, নিরপেক্ষ মৌল যখন ইলেকট্রন দান অথবা গ্রহণ করে তখন আয়নে পরিণত হয়। ঠিক আছে? যখন ইলেকট্রন দান করে তখন পরিণত হয় ক্যাটায়নে, আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন পরিণত হয় অ্যানায়নে। ক্যাটায়ন হলো গিয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, আর অ্যানায়ন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন। এই কথাগুলাই বইয়ের এই পার্টটায় আছে, তোমরা নিজেরা একটু জাস্ট রিডিং পড়ে নেবে, এখানে নতুন তেমন কিছু নাই। ঠিক আছে? এখন কথা হইলো কার ইলেকট্রন দান করে, কার ইলেকট্রন সহজে গ্রহণ করে। এগুলা আমি যখন তোমাদের
পর্যায়বৃত্ত ধর্ম পড়াইছিলাম, তোমাদের মনে আছে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির কথা? জি সাপোজ এই যে ধাতু যারা, হ্যাঁ মানে পর্যায় সারণীর যে বাম দিকের মৌল সেগুলো কি ধাতু, আর পর্যায় সারণীর ডান দিকের মৌল তাদেরকে আমরা কি বলি অধাতু। তো বাম দিকের যে মৌলগুলো মনে করো 1 নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপ, ঠিক আছে, এই যে মৌলগুলো আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এদের কিন্তু ধাতব ধর্ম অনেক বেশি ছিল, মনে আছে? মানে কি এরা অনেক সহজে ইলেকট্রন দান কইরা দেয়। বাম পাশের যে মৌলগুলা, এই মনে করো সোডিয়াম, এই সোডিয়াম কিন্তু একটা ধাতু, অর্থাৎ এর ধাতব ধর্ম অনেক বেশি, কারণ অনেক সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। হ্যালো, কথা শুনতেছো? হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা, আবার সোডিয়ামের পরবর্তী মৌল কি এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামেরও কিন্তু বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, ও কিন্তু ওই 2টি ইলেকট্রনকে খুব সহজে ত্যাগ করতে পারে। কিন্তু তুমি একটু ক্লোরিনের কথা চিন্তা করো তো, ক্লোরিনের বাইরে যে 7টা ইলেকট্রন আছে, ক্লোরিনকে 7টি ইলেকট্রনকে সহজে ত্যাগ করতে পারবে? সে কিন্তু পারবে না, কারণ ক্লোরিনের জন্য জাস্ট ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেইটা বেশি ইজি। বাট ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টা কিন্তু ছাড়া সহজ, 6টা নেওয়ার থেকে 2টা ছাড়া অনেক বেশি সহজ। ঠিক আছে, এই যে সোডিয়াম একটা ত্যাগ করার থেকে যদি ও 7টা গ্রহণ করতে, এটা কিন্তু অনেক বেশি কঠিন হইতো, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এই যে সোডিয়াম একই পর্যায়ের আমরা যত বাম দিক থেকে ডান দিকে যাইতেছি তত কি হইতেছে, সাইজ কিন্তু কমতেছে, তাই না? এগুলো সব চতুর্থ অধ্যায়ে আমরা শিখছি। কেন সাইজ কমে? কারণ নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বাড়ে, আবার নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, ফলে ইলেকট্রন প্রোটনের পারস্পরিক যে আকর্ষণ সেইটা বাড়ে, আর আকর্ষণ বাড়লে কি হবে, সব ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, ফলে সাইজ ছোট হয় আর কি, পরমাণুর আকারের। মনে পড়ে এগুলা? জি ভাইয়া। তাহলে দেখো এই যে সোডিয়াম আর ক্লোরিনের কথা তুমি একটু চিন্তা করো, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কে সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সোডিয়াম নাকি ক্লোরিন? সোডিয়াম কিন্তু সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে, কেন? কারণ সোডিয়ামের সাইজটা বড় আর ক্লোরিনের সাইজটা ছোট। তো যেহেতু বড় সোডিয়ামের সাইজ, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে যে বাইরের যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো আছে, সেই যোজ্যতা স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কিন্তু আকর্ষণটা অনেক কম থাকে, যেহেতু অনেক দূরে দূরে, এই জন্য আকর্ষণটা অনেক কম, ফলে কি সহজেই ইলেকট্রনকে সরানো যায়, বুঝছো? ওই সোডিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তির মান কম। আবার এই ক্লোরিনের কথা চিন্তা করো, ক্লোরিনে কিন্তু যেহেতু ছোট সাইজে, ফলে বহিস্থ ইলেকট্রন আর নিউক্লিয়াসের কিন্তু দূরত্ব অনেক কম, ফলে এদের মধ্যবর্তী আকর্ষণ আবার অনেক বেশি। তাই যোজ্যতা স্তরের ইলেকট্রন সরাইতে কিন্তু এখানে অনেক বেশি শক্তি দিতে হয়। অর্থাৎ ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান কি বেশি নাকি কম? অবশ্যই বেশি, কারণ বেশি শক্তি দেওয়া লাগতেছে আমার ইলেকট্রন সরানোর জন্য। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাইয়া। এগুলো আগেই আমার মানে বলছে কি, এগুলো আজকে যা যা পড়েছে এগুলো বেশিরভাগ আগেই পড়া আমাদের, ঠিক আছে, জাস্ট একটু রিভিশন হইতেছে। এখন তোমরা যদি বইয়ের এই পার্টটা থেকে এই পার্টটা একটু রিডিং পড়ো, তাহলে দেখবে এইসব কথাই আছে, যে পর্যায় সারণীর বাম থেকে যখন ডান দিকে যাও তখন কি হইতেছে। আবার যারা ধাতু কারা, যে সব থেকে বাইরে মনে করে 1টা 2টা বা 3টি ইলেকট্রন আছে, তারাই হইলো গিয়া ধাতু, ঠিক আছে? এই কথাবার্তায় নিজের একটু রিডিং পড়বা, শেষ। আবার এই যে সোডিয়াম ক্যাটায়ন কিভাবে গঠিত হয়, সোডিয়ামের 3 নম্বর শক্তি স্তরে এই যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে স্ট্যাক করে বা অপসারণ করে, একটা ইলেকট্রনকে অপসারণ করলেই কিন্তু এই যে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, ঠিক আছে? সোডিয়াম আয়ন মানে কি, ওই যে 10টা ইলেকট্রন। তার মানে নর্মাল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন ছিল, 2,8,1, কিন্তু যখন এই যে 3 নম্বর শক্তি স্তরের এই ইলেকট্রনটাকে সরাইয়ে দিয়েছে, তখন সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 2,8। ওই সময় কিন্তু বাইরের এই 1টার থাকবে, বলো? আর কিন্তু থাকবে না। এই জিনিসগুলো তোমরা অলরেডি বোঝো, জাস্ট বই থেকে একটু রিডিং পড়বা। আর অধাতু কারা, অধাতুর কিন্তু বাইরের শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টার মতো ইলেকট্রন বিদ্যমান থাকে। যার মনে করো বাইরে 6টা ইলেকট্রন আছে, সে কি করবে, সে কি 6টা ইলেকট্রনকে ত্যাগ করবে নাকি 2টি ইলেকট্রনকে গ্রহণ করবে? দুইটি ইলেকট্রন গ্রহণ করো। তারাই তো অধাতু। এদের আকার কি,
আমরা জানি অধাতুগুলো যেহেতু ডান পাশে অবস্থিত এদের সাইজ ছোট হইতে থাকে, তাই না? একই পর্যায়ের ধাতুগুলোর ধাতুসমূহের থেকে অনেক ছোট হয়। এই যা যা বলছি এখানে ওই জিনিসটাই লেখা, যে যেহেতু সাইজে ছোট তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে ইলেকট্রন, মানে আকর্ষণটা বেশি থাকে, ফলে অনেক বেশি শক্তি প্রয়োগ করে আমার ইলেকট্রনকে সরানো লাগে, মানে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়। ঠিক আছে? জি ভাইয়া। যেহেতু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, তাই এরা কি ইলেকট্রন ছাড়ে না, এরা উল্টো ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে? তো এর ফলে কি অধাতুগুলা কখনো কিন্তু ক্যাটায়ন তৈরি করে না। ক্যাটায়ন তৈরি করে কারা? ধাতুরা। ওই ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে এরা ক্যাটায়নে পরিণত হয়। কিন্তু অধাতুগুলা যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তো এরা কিসে পরিণত হয়? অধাতুগুলা সবসময় অ্যানায়নে পরিণত হবে। ঠিক আছে? মানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন। এখানেও নতুন আর তেমন কিছু নাই। এই যে অধাতুকগুলো, তাহলে কি অধাতুকগুলো তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কোনো পরিবর্তন ঘটায় না? না, তা হবে কেন? অধাতুকগুলো ইলেকট্রন ত্যাগ করে না ঠিকই, বাট ইলেকট্রনকে গ্রহণ করে। এই যে শক্তি স্তরে অষ্টক অপেক্ষায় একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন কম থাকে, তাহলে তারা সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে। গ্রহণ করার মাধ্যমে কি হয়? এরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আবার আমরা দেখাইছি যে অধাতুকগুলোর কিন্তু ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি। আচ্ছা, তোমরা এই পার্টটা রিডিং দিয়ে দিও। ঠিক আছে? আবার এখানে এই যে ক্লোরিন, মনে করে যে কি বলে আয়নের ছবিটা দেখাইছে, যে নর্মাল অবস্থায় ক্লোরিন কেমন ছিল? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, আর 3 নম্বর শক্তি স্তরে 7টি ইলেকট্রন। তারপরে ক্লোরিন একটি ইলেকট্রনকে গ্রহণ করছে। এই একটি ইলেকট্রনকে গ্রহণ করলে এইটা মনে করে এখানে এসে গেছে। তার ফলে ক্লোরিনের 3 নম্বর শক্তি স্তরে কিন্তু এখন 8টি ইলেকট্রন। কোনো সমস্যা আছে আজকের পড়া নিয়ে? না ভাইয়া। আচ্ছা, আশা করি সমস্যা নাই। সমস্যা থাকলে অবশ্যই জানাইও। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।